জাতীয় ঐক্যের আহ্বানে বৈঠক করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই বৈঠকে অংশ নেয়। তারপর তাদের কিছু দাবি তারা জানিয়েছেন এবং তাদের উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে ভারতের সঙ্গে আওয়ামী লীগের যে সকল চুক্তি, গোপন চুক্তি রয়েছে সেগুলো জনসমক্ষে প্রকাশ করার দাবি জানিয়েছেন এবং ভারতের সঙ্গে ভবিষ্যতে যেই ব্যবসাগুলো করতে চায় বাংলাদেশ, সেগুলো যেন শুধু ন্যায্যতার ভিত্তিতেই বাংলাদেশের সঙ্গে করা হয় সেটির আহ্বানও তারা জানিয়েছেন। এবং আজ কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক চলছে, ইতিমধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা। এই মুহূর্তে আমরা কথা বলছি। দর্শক, সংবাদ পর্যালোচনায় আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত তনিম এবং আজকে সংবাদ পর্যালোচনার অনুষ্ঠানে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সমকালের সিনিয়র রিপোর্টার রাজীব আহমদ। রাজীব আহমদ, সমকাল স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। জাতীয় ঐক্যটা আসলে কিভাবে হবে বা কি? আমরা আজকে বুধবার, গত শনিবার আমাদের সমকালের যে প্রধান শিরোনাম ছিল সেটি হচ্ছে জাতীয় ঐক্য কিভাবে স্পষ্ট নয়। তো জাতীয় ঐক্য আসলে কিভাবে হবে এটি এখন পর্যন্ত অস্পষ্ট, এটির রূপরেখা অস্পষ্ট। যদিও বিএনপি প্রথমে, তারপর জামায়াত, তারপর সরকার, তারপর জামাত এবং তারপর ছাত্র নেতৃত্ব সবাই বলছেন যে এই মুহূর্তে ঐক্যের কোনো বিকল্প নেই এবং সকল অভ্যুত্থানের সকল শক্তির জাতীয় ঐক্য প্রয়োজন, দলমত নির্বিশেষে। কিন্তু এই ঐক্যটি কিভাবে হবে এটি এখন পর্যন্ত স্পষ্ট নয়। আমরা আমাদের সূত্র যতখানি জানিয়েছে আজকের বৈঠকের পর, সেটি হচ্ছে সরকার চাচ্ছে যে কয়েকটি নির্দিষ্ট জায়গায়, যেমন সংস্কার এবং পরবর্তী সময় নির্বাচন এবং এই সময়টুকুর মধ্যে দেশ পরিচালনায় এই জিনিসগুলোতে, এই কয়েকটা ইস্যুতে বিএনপি, জামায়াত, সরকার, ছাত্র নেতৃত্ব সহ সকলের একটি কমন মিনিমাম ঐক্য যেটা হওয়া দরকার, সেটির বিষয়ে সরকার জোর দিচ্ছে। যেমন ধরেন যে মাঝখানে কয়েকদিন আগে যেটি দেখা গেছে, যেমন খুব ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেখায়, সেটি হচ্ছে যে গত কিছুদিন যাবৎ বিভিন্ন ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল এবং ওদিকে শিবির, তিন শক্তির মধ্যে কিন্তু নানান রকম মতবিরোধ দেখা দিয়েছে। কোথাও কোথাও বিষয়টি হাতাহাতি পর্যন্ত গড়িয়েছে এবং তারপর তো ছাত্র সংহতি ডাক দেওয়া হলো। আজকে আবার জগন্নাথের সব ছাত্র সংগঠন একসঙ্গে বসেছে। এখন দেখুন, সামনে যখন নির্বাচন আসবে, নির্বাচনে সব দল যে যার মতো অংশ নেবে, যে যার মতো নির্বাচনে জয়ী হওয়ার চেষ্টা করবে, এটি খুব স্বাভাবিক। তো এই যে এই প্রতিযোগিতার কারণে নিজেদের মধ্যে শত্রুতা আরও তৈরি হতে পারে এবং সরকারের যে আশঙ্কা বা বিএনপির যে আশঙ্কা বা জামায়াতের যে আশঙ্কা, এটি যদি নিজেদের মধ্যে যদি শত্রুতা তৈরি হয় ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে, তাহলে অভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত যে শক্তি তাদের স্থান তৈরি হতে পারে। আবার সরকারের উপরে এই রাজনৈতিক দলগুলোর, বিশেষত বিএনপির একটি চাপ রয়েছে দ্রুততম সময়ে নির্বাচন। এই কারণে সরকারের সঙ্গে একটা দূরত্ব তৈরি হচ্ছিল। সরকার মনে করছে এবং বিএনপি মনে করছে যে এই দূরত্ব থাকাটা তাদের কারোর জন্যই মঙ্গলজনক নয়। এই কারণে যেই বিষয়গুলোতে, একদম সব বিষয়ে যে একমত হবে তা না, যেই বিষয়গুলোতে মিনিমাম একেবারেই ন্যূনতম ঐক্যমত প্রয়োজন, এই জায়গাগুলো তারা চিহ্নিত করছে। যেমন সংস্কারের বিষয়টা, যে কতটুকু সংস্কার দরকার, কি সংস্কার করা হবে, কিভাবে করা হবে, এই বিষয়গুলোতে তারা আগে একটু ঐক্যমতে আসতে চাচ্ছে বলে রাজনৈতিক দুই তিনটি দলের নেতারা আমাকে জানিয়েছেন, সমকালকে জানিয়েছেন। ভারতের বিষয়ে কি কোনো আলোচনা আজকের এই বৈঠকে হতে পারে কিনা? এখন দেখেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে আগের প্রশ্নের জবাব একটা জিনিস বলি, সেটি হচ্ছে এই ঐক্যটা কিন্তু কোনো জোট হবে না। এরকম নয় যে আগে যেমন বিএনপির 20 দলীয় জোট, আওয়ামী লীগের 14 দলীয়, এরকম কোনো জোট হবে না। সেটি হচ্ছে যে যার রাজনীতি করবে, শুধুমাত্র নির্দিষ্ট কিছু বিষয়ে একমত থাকবে। আচ্ছা, যদি একটা বিষয় বলেন, সেটা বলেন যে ভারত থেকে যে প্রচারণাগুলো চলছে, অপপ্রচার, প্রচারণা, অতিরঞ্জিত গুজব, এটিও মনে হয় ঐক্যকে ত্বরান্বিত করছে। কারণ এই বিষয়গুলো বাংলাদেশের জন্য খুব বড় রকম ক্ষতি না করলে বাংলাদেশের ভাবমূর্তিতে ক্ষতি করছে। কারণ আপনি একটা বিষয় দেখবেন যে পশ্চিমা ব্যুরোক্রেটস বা পলিটিশিয়ান বা ডিপ্লোম্যাটরা না হলেও পশ্চিমার যে সাধারণ মানুষ, তাদের জনমত বাংলাদেশ বিষয়ে অনেকখানি গঠিত হয় ভারতের গণমাধ্যমের দ্বারা। কারণ বাংলাদেশের গণমাধ্যম, ওই অর্থে ইংরেজি গণমাধ্যম আমাদের এখানে খুব শক্তিশালী গণমাধ্যম নেই, যেটি পশ্চিমারা দেখবে বা পশ্চিমারা যেটার সঙ্গে অভ্যস্ত, যেটার পাঠক। তো তারা সাধারণত দেখা যায় যে ভারতের মিডিয়ার দৃষ্টি দিয়ে বাংলাদেশকে দেখে। আরেকটি বিষয় যেটি হচ্ছে যে ভারতের একটা বিরাট সংখ্যক ভারতীয় বংশোদ্ভূতরা ইউরোপ আমেরিকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যাদের সংখ্যা কোটির বেশি। এবং তৃতীয় প্রজন্মের ভারতীয়রা বড় বড় যেই আপনি গুগল বলেন, মাইক্রোসফট বলেন, টুইটার বলেন বা যেই ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানই বলেন, সেখানকার শীর্ষ পর্যায়ে দেখবেন তৃতীয় প্রজন্মের ভারতীয়রা রয়েছেন বা দ্বিতীয় প্রজন্মের ভারতীয়রা রয়েছেন।
তারা কিন্তু তাদের যেই অ্যানসেস্ট্রাল রুট, তাদের এই পৈতৃক সূত্রের কারণে বা তাদের সেই দীর্ঘদিনের সম্পর্কের কারণে তারা ভারতীয় মিডিয়ার উপর অনেকখানি নির্ভরশীল অভ্যস্ততার কারণে তাদেরও কিন্তু জনমত গঠনে ভারতের মিডিয়ার প্রচার কোনো না কোনোভাবে ভূমিকা রাখে। তো বাংলাদেশ তো এখন গিয়ে প্রত্যেক ব্যক্তিকে গিয়ে জনে জনে জবাব দিতে পারবে না। এই ক্ষেত্রে সবচেয়ে ভালো বিষয় যেটি হচ্ছে সেটি হচ্ছে যে ভারত যেন অপপ্রচার চালানোর সুযোগ না পায়। যদি বাংলাদেশে একটি ঘটনাও না ঘটে, সেটি সংখ্যালঘু বিরোধী হোক আর যে রাজনৈতিক বিষয় হোক বা মানবাধিকার সংক্রান্ত যে কোনো বিষয়, মানবাধিকার লঙ্ঘনের একটি ঘটনাও যদি বাংলাদেশে না ঘটে, ভারত কিন্তু এই প্রচার বেশি দিন চালিয়ে সুফল পাবে না। কিন্তু দেখেন বাংলাদেশে যে বিক্ষিপ্তভাবে বা বিচ্ছিন্নভাবে যেই স্কেলেই একটি, দুটি বা তিনটি, চারটি, পাঁচটি ঘটনা যদি ঘটে মানবাধিকার লঙ্ঘনের, সেই ক্ষেত্রে ভারতীয় মিডিয়া কিন্তু সেটাকে এমপ্লিফাই করে 200, 400, 500 দেখাবে। কিন্তু যদি একটিও না ঘটে, ভারত দেখাতে পারবে না। তো এই কারণে আমাদের রাজনৈতিক দল এবং সরকারও এই জায়গাটা এসেছে যে এই ঘটনাগুলো থামাতে হবে। যেমন আমি রাজনৈতিক দল এবং সরকারকে বড় একটা কৃতিত্ব দেই, সেটি হচ্ছে যে গত মঙ্গলবার, আগের মঙ্গলবার চট্টগ্রামের যে ঘটনা ঘটেছিল, সাইফুল ইসলাম আলিফ হত্যার পর ভারতীয় মিডিয়া থেকে প্রচার করা হচ্ছিল যে তিনি চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী, যদিও এটি সম্পূর্ণ গুজব। এই ঘটনা যদি ভারতে ঘটতো তবে কী ঘটতো? ধরেন ভারতে কোনো একজন মুসলিম প্রিস্ট নেতা, সে হাজিরা দিতে গিয়েছে মামলায়, তা একজন হিন্দু আইনজীবী নিহত হয়েছে, তাহলে ভারতে কী ঘটতো? ভয়ঙ্কর একটা দাঙ্গা বা রক্তগঙ্গা বয়ে যেত। বাংলাদেশে কিন্তু তেমন কিছুই হয়নি। এর একটি কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলোর শক্ত ভূমিকা। রাজনৈতিক দল বা সরকার তাৎক্ষণিকভাবে শক্ত ভূমিকা নিতে পেরেছিল এবং বারবার বলা হচ্ছিল যে এইটি একটি উস্কানি, এই উস্কানিতে পা দেওয়া যাবে না। এবং এই ঘটনা দেখেন বাংলাদেশের জন্য খুবই ভালো হয়েছে যে একটি ঘটনাও, উল্লেখযোগ্য একটি ঘটনা ঘটেনি। এই কারণে ভারত তো আপনারা এখানে যে 4-5টা ঘটনা ঘটতো, ভারত এমনি যে প্রচার চালাচ্ছে, তাহলে তো এই প্রচারণাকে তারা তুঙ্গে নিয়ে যেত। আরেকটি বিষয় দেখেন যে গত পরশুদিনের ঘটনা, যেটা ত্রিপুরায় আমাদের হাইকমিশনে হামলা হলো। ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারত তো বাধ্য আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, কিন্তু ভারত যখন এটি করতে ব্যর্থ হয়েছে, তখন কিন্তু আমাদের এখানে উত্তেজনা ছিল, উস্কানি দেওয়ার লোকজন ছিল। রাজনৈতিক দলগুলো একটা জিনিস দেখেন যে প্রধান রাজনীতিগুলো কেউই কিন্তু প্রথম দিন কিচ্ছু বলেনি। সবাই ফেসবুকে টুকটাক বললেও মানে একদম পলিটিক্যাল স্ট্যান্ড যেটা প্রথম দিন কেউ নেয়নি। পরের দিন যখন উত্তেজনা কমে এসেছে, তখন রাজনৈতিক দলগুলো এই কর্মসূচি দিয়েছে। কিন্তু কেউই কোনো দূতাবাস বা ভারতীয় দূতাবাস বা কোনো দূতাবাসমুখী কোনো রাজনৈতিক দল যায়নি। তো বাংলাদেশে ধরেন যে ভারতে যে ঘটনা ঘটেছে, তার বিপরীতে যদি বাংলাদেশে কোনো একটা ঘটনা ঘটে যেত, তাহলে কিন্তু ভারতের বলার সুযোগ হতো যে আমাদের এখানে হয়েছে, তোমাদের এখানে হয়েছে। এখন কিন্তু ভারতকে প্রচণ্ড চাপ মোকাবেলা করতে হচ্ছে এই ঘটনার জন্য। ভারতকে আপনি গত 2 দিন যাবত অনেক নমনীয় দেখতে পাচ্ছেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে তার ভয়ঙ্কর রকম ব্যর্থতা হয়েছে কূটনৈতিক মিশনের নিরাপত্তা দিতে। ভারত বাংলাদেশের বিরুদ্ধে যতখানি আক্রমণাত্মক ছিল, এই ঘটনার পর বাংলাদেশ যখন এই ঘটনাকে খুবই ডিপ্লোম্যাটিক ওয়েতে এটাকে হ্যান্ডেল করেছে, তাদের বাংলাদেশ প্রতিবাদও জানিয়েছে একেবারেই নিয়মতান্ত্রিক উপায়ে। বাংলাদেশের যে বিক্ষোভ হয়েছে সেগুলো নিয়মতান্ত্রিক উপায়ে, সেখানে কমিউনাল হারমোনিকে রক্ষা করা হয়েছে। ভারতের কালচার বা ভারতের সম্প্রদায়কে আক্রমণ করা হয়নি, মানে বক্তব্যের মাধ্যমে। এটি কিন্তু বাংলাদেশের জন্য ভালো হয়েছে এবং বাংলাদেশ যত দিন এই শান্তিপূর্ণ পন্থা অবলম্বন করবে, ভারতের জন্য চাপ তত বাড়বে। আরেকটি বিষয় যেটি হচ্ছে, বাংলাদেশে অনেকেই ভারতের যেই আপনার বাংলাদেশের উপর যে খবরদারি, এর জবাব দিতে গিয়ে অনেকেই ভারতের পতাকা পোড়াচ্ছেন। এটা খুবই নিন্দনীয় কাজ। ভারত বাংলাদেশের পতাকার অবমাননা করছে, বাংলাদেশের পতাকা পোড়াচ্ছে, এইটা যেমন খুবই নিন্দনীয়, খুবই জঘন্য কাজ, তেমনভাবে ভারতের পতাকা ওই দেশে অবমাননা করা বা পুরানো বা পারানো, এগুলো খুবই অবমাননা করার কাজ এবং খুবই নিন্দনীয় কাজ। আমাদের দেশে যারা এই কাজটি করছেন, তারা প্রকারান্তরে দেশের ক্ষতি করছেন, আমাদের দেশের ভাবমূর্তির ক্ষতি করছেন। তাদের এইসব থেকে বিরত থাকা উচিত। ভারতের সঙ্গে বাংলাদেশের গত আওয়ামী সরকারের যে সকল চুক্তি ছিল, সেই সকল চুক্তিগুলো প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটা কিভাবে করবে এই সরকার? আচ্ছা দেখেন, চুক্তি কিন্তু খুব যে গোপনীয় চুক্তি যে আছে তাও কিন্তু না। বাংলাদেশের সঙ্গে ভারতের ওই সময় যেসব চুক্তি হয়েছে, আমি যোগাযোগ খাতে কাজ করি অনেক বছর, দেখেন একটা বিষয় যেটা এখানে গোপনীয় কিচ্ছু নাই, একেবারে সব প্রকাশ্য চুক্তি হয়েছে। এবং এইসব প্রকাশ্য চুক্তিতে যে জিনিসটি আরও বেশি প্রকাশ্য ছিল সেটি হচ্ছে যে সবগুলি ভারতের পক্ষে গিয়েছে। এখানে কেউ লুকিয়ে কিছু করেনি এবং কেন হয়েছে, কীভাবে হয়েছে সবাই জানতো। যেমন ধরুন আমি একটা সাধারণ একটা উদাহরণ দিই আপনাকে। বাংলাদেশের সঙ্গে ভারতের রেল খাতে 7টি ভারতের ঋণের প্রকল্প রয়েছে আমাদের LOC 3 চুক্তির আন্ডারে, LOC 2-3 আন্ডারে। তো লাইন অফ ক্রেডিট যেটাকে বলে LOC।
তো ভারত দেখেন যে আখাউড়ায় আমাদের 5.5 কিলোমিটার রেল লাইন নির্মাণে ভারত বাংলাদেশকে 478 কোটি টাকা অনুদান দিয়েছে, এটা কিন্তু ঋণ না, ভারত দিয়েছে বাংলাদেশকে, এই টাকা ফেরত দিতে হবে না। এখন আপনি যে প্রশ্ন করতে পারেন ভারত কি এটা নিজের স্বার্থ ছাড়া দিয়েছে? না, কারণ ভারতের দীর্ঘদিন যাবৎ চাওয়া ছিল যে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতায় ট্রেন যাবে, সরাসরি তার ট্রেন যাবে তার 2 অংশের মধ্যে, এই জন্য সে এখানে বিনিয়োগ করেছে, 1 নম্বর। 2 নম্বর বিষয় আপনি দেখবেন যে খুলনা মংলা যে রেল লাইন বলছি বা খুলনা দর্শনা যে রেল লাইনের কথা আমরা বলছি, যেগুলো ভারতের ঋণের, এগুলো ভারত ঋণ দিয়েছে, বড় অঙ্কের ঋণ দিয়েছে খুলনা মংলায়। সে তো ভারতের স্বার্থে দিয়েছে, কারণ ভারত অন্য আরেকটি চুক্তির মাধ্যমে খুলনা বন্দর ব্যবহারের অনুমতি ভারত পেয়েছে। ভারতের যেই ভবিষ্যৎ পরিকল্পনা ছিল সেটি হচ্ছে যে মংলা বন্দর থেকে যেসব পণ্য খালাস হবে সেগুলো এই রেল লাইন দিয়ে তারা খুলনা হয়ে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের যে 7টি রাজ্যের উত্তর পূর্বাঞ্চলে সেগুলোতে তারা নিয়ে যাবে। সেজন্য তারা এই রেল লাইনে বিনিয়োগ করেছে। আমি ভারতের এই বিনিয়োগকে দোষের দেখি না, কারণ সেই জায়গায় বিনিয়োগ করেছে তার লাভের জন্য, সে ঋণ দিয়েছে তার লাভের জন্যই। ভারত এরকম না যে বাংলাদেশকে এই টাকা ফিসাবিল্লাহ দিয়ে দিয়েছে। এই ক্ষেত্রে দূরদর্শিতা বা আপনি যাই কিছু বলেন, বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছিল তৎকালীন সরকার। ভারত তার স্বার্থ নেওয়ার চেষ্টা করবে, সে তো বাংলাদেশের স্বার্থ দেখবে, তার নিজের স্বার্থ দেখবে, কিন্তু তৎকালীন বাংলাদেশ সরকার এইসব বিষয়ে নিজেদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে। আরেকটি বিষয় যেটি হচ্ছে যে খুলনা মংলা আমাদের যে 2টি পোর্ট ভারত ব্যবহার করছে, এই 2টি পোর্ট ব্যবহার করে ভারত প্রতি কিলোমিটারে প্রতি টন পণ্য পরিবহনের জন্য বাংলাদেশকে 1 টাকা 85 পয়সা মাসুল দেয়, ফি দেয়। বাংলাদেশের প্রস্তাব ছিল 2 টাকা 20 পয়সা দেওয়ার। ভারত এটা কমাতে চাইবেই, কারণ সে যখন এই দেশে আসছে ব্যবসা করতে, সে তো তার স্বার্থ দেখবে, সে কমাতে যাবে। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ছিল সেই সরকারের যারা মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রীর তৎকালীন যে অর্থ উপদেষ্টা ছিলেন ডক্টর মশিউর রহমান, তিনি নিজে সড়ক জনপদ্ধতি দপ্তরে চিঠি লিখে, তারপরে নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি লিখে উনি তদবির করতেন যে ভারতের ফি যেন কমানো হয়, মাসুল যেন কমানো হয়। সমস্যা এইটা, ভারত কমাতে চাইবে, সেটা যেহেতু টাকা দিচ্ছে সে তো চাইবে কম পয়সায় সেবাটা নিতে। কিন্তু সমস্যা ছিল যে আমাদের দেশের ভিতরেই কিছু লোকজন ছিলেন যারা বাংলাদেশের স্বার্থ দেখার চেয়ে ভারতের স্বার্থের সংরক্ষণের বিষয়ে, ভারতের স্বার্থ রক্ষার বিষয়ে বেশি তৎপর ছিলেন। আচ্ছা, আরেকটি বিষয় যেটি হচ্ছে যে অনেকে প্রশ্ন করছেন যে এই বাংলাদেশ ভারতের বর্তমান যে সম্পর্কের অবনতি, যে উত্তেজনা, এটি কোন পর্যায়ে পর্যন্ত যাবে? আমার যেটি ধারণা যে এটি এখানেই শেষ হয়ে যাচ্ছে। ভারতের গত 2 দিনের যে আচরণ, তাতে মনে হচ্ছে না যে ভারত খুব বেশি আর এগোবে। এর একটি কারণ হচ্ছে ভারত সম্পর্কের যত অবনতি হবে, আজকের সমকাল দেখুন, সম্পর্কের যত অবনতি হবে ভারতের জন্য তত বেশি লোকসান। এর একটি কারণ হচ্ছে যে বাংলাদেশে ভারতের রপ্তানি প্রায় $14 বিলিয়ন, বিপরীতে বাংলাদেশের রপ্তানি মাত্র $2 বিলিয়ন। আরেকটা বিষয় দেখুন, যেটি হচ্ছে যে বাংলাদেশিরা যখন ভারতে যায় প্রায় $3 বিলিয়ন মতো বছরে খরচ করে ভারতে চিকিৎসা খাতে। বাংলাদেশের বিপুল সংখ্যক পর্যটক সেখানে যান, তারা প্রায় $1 বিলিয়ন উপরে খরচ করেন। তারপরে আপনার ভারতের বিপুল সংখ্যক লোক এদেশে কাজ করেন। ভারতের এখন এই মুহূর্তে, যদিও এটি এখন পর্যন্ত নিশ্চিত নয়, কিন্তু বলা হয়ে থাকে বাংলাদেশ থেকে বছরে $3-3.5 বিলিয়ন ভারত রেমিটেন্স পায়। তো সংখ্যাটি $22-23 বিলিয়ন দাঁড়ায়, বিপরীতে বাংলাদেশ পায় $2 বিলিয়ন। তো বাংলাদেশ তো ভারতের ডলার আয়ের একটা অনেক বড় উৎস। তো কোনো দেশ তার ডলার আয়ের উৎস নষ্ট করবে না। যেমন ধরুন যে ইউরোপ আমেরিকার ক্ষেত্রে আমাদেরকে অনেক হিসাব করে সিদ্ধান্ত নিতে হয়, কারণ আমাদের রপ্তানির বড় অংশ, মানে আমাদের ডলার আয়ের 2/3 আসে ইউরোপ আর আমেরিকা থেকে, মানে উত্তর আমেরিকার ইউরোপ থেকে। সেই ক্ষেত্রে তাদের অনেক কিছু আমাদেরকে শুনতে হয়, কারণ সেখান থেকে আমরা আয় করি। ভারতেরও আমাদের অনেক কিছু শুনতে হবে, কারণ তারা এখান থেকে আয় করে। আরেকটি বিষয় যেমন বলা হয়ে থাকে যে ভারতে চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশের বড় সমস্যা তৈরি হবে। আমি আপনাকে একটা কথা বলি, কালকে যেটি সমকালকে বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা মুস্তাফিজুর রহমান, সেটি হচ্ছে দেখুন, করোনাকালে প্রায় 1 বছর ভিসা বন্ধ ছিল। তো আমাদের কাছে কিন্তু এমন কোনো তথ্য নেই যে গত ওই 1 বছরে বাংলাদেশের মৃত্যুর হার অনেক বেড়ে গিয়েছিল ভারতে চিকিৎসা নিতে না পারাই। প্রতি বছর যেমন মৃত্যু হয় ওই বছর তাই হয়েছে। আচ্ছা, আরেকটি বিষয় যেটা দেখুন যে ভারতে কিন্তু যারা যায় বাংলাদেশের, কেউ কিন্তু ভারতের সরকারি হাসপাতালে চিকিৎসা নেয় না, বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নেয়। আমি এটাকে বলি ভারতের একটা মানে স্বাস্থ্য খাত না, এটা হচ্ছে স্বাস্থ্য শিল্প। ভারতের বেসরকারি উদ্যোক্তারা, শিল্পপতিরা এরকম হাসপাতালগুলো গড়ে তুলেছেন। বাংলাদেশ, পাকিস্তান, নেপালের মতো দেশ বা শ্রীলঙ্কার মতো দেশ থেকে চিকিৎসা নিতে যায় বলেই এগুলো গড়ে তুলেছেন। শ্রীলঙ্কারা কিন্তু এখন আর যাচ্ছে না, নেপালের রুগীও খুব একটা আসে না, বাংলাদেশের রুগীরা যাচ্ছে, মূলত বাংলাদেশের রুগী বেশি। তো আর ভারতীয়রা যারা চিকিৎসা নেন তারা তো সরকারি হাসপাতালে চিকিৎসা নেন, তারা তাদের সরকারি বিমার আওতায় চিকিৎসা নেন। এই ভারতের যে বেসরকারি হাসপাতালগুলো আছে এরা মারাত্মক সংকটে পড়বে বাংলাদেশের রোগী না গেলে। আবার আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, ইদানিংকালে ফেসবুক বা সব জায়গায় দেখবেন থাইল্যান্ডের নানান রকম হাসপাতালের বিজ্ঞাপন আপনি দেশে দেখতে পাবেন। ওরা এই সুযোগটা, অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করতেছে বাংলাদেশ থেকে রুগী ওদের দিকে নিয়ে যাওয়ার জন্য।
আমি একটা জিনিস আপনাকে বলি, সেটা হচ্ছে যে ধরুন 2014 সালের আগে বাংলাদেশের কুরবানির বাজার পুরোটা নির্ভর ছিল ভারতীয় গরুর উপরে। ভারতীয় গরু না আসলে কুরবানি প্রায় অসম্ভব ছিল। বিজেপি 2014 সালে ক্ষমতায় আসার পর সেই গরুর রপ্তানি বন্ধ হয়ে গেল। প্রথম 2-3 বছর কিন্তু বাংলাদেশের বেশ কষ্ট হয়েছে। এখন আপনি দেখুন, এখন কিন্তু উদ্বৃত্ত থাকছে। কারণ কি? কারণ ভারতের থেকে সরবরাহ বন্ধ হওয়ার কারণে এই দেশের ব্যবসায়ীরা দেখেছে যেটা একটা নতুন অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। এদেশে হাজার হাজার গরুর খামার গড়ে উঠছে গত কয়েক বছরে। এখন তো এমন অবস্থা দাঁড়িয়েছে যে প্রত্যেক কুরবানির মৌসুমের 1 মাস আগে থেকে সীমান্তে বাংলাদেশকে কড়া পাহারা বসাতে হয় যেন কোনোভাবেই গরু না আসে। তো ভারত যদি বাংলাদেশে চিকিৎসা বন্ধ করে, ভিসা যদি নাই দেয় অনেক দিন, দীর্ঘদিন, তাহলে হয়তো আপনি দেখবেন, হয়তো এটা অসম্ভব না, হয়তো আপনি দেখবেন বাংলাদেশে একই মানের স্বাস্থ্যসেবা গড়ে উঠছে। আর একটা বিষয় যেটা হচ্ছে ভারতের যে বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই, জনমনে একটি ধারণা তৈরি হয়েছে ভারতের যেই চলমান আগ্রাসন চলছে, ভারতের একটি মহল বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ক্ষেত্র তৈরি করতে চায়। এটা আপনার কাছে কি মনে হয়? না না, যুদ্ধ তো প্রশ্ন আসে না। যুদ্ধ তো ফেসবুকে স্ট্যাটাস দেওয়া না, যে ফেসবুকে স্ট্যাটাস দিলাম আর যুদ্ধ হয়ে গেল, বিষয়টা তো এরকম না। এই বর্তমান যুগে কেউ কারোর সঙ্গে যুদ্ধে জড়াবে না, এর যুদ্ধে জড়ানো সম্ভব না। একটা বিষয়, এই একটা বিষয়। দ্বিতীয় একটা বিষয় যে ভারত, আপনি দেখতে পাচ্ছেন যে ভারত এরকম না যে ভারত এই সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে, এটা ভারতের পক্ষে সম্ভব না, এটা পৃথিবীর কোনো দেশের পক্ষে সম্ভব না আরেক দেশের সরকারকে সরিয়ে ফেলা, যতক্ষণ না বাংলাদেশের জনগণের ভিতর থেকে কোনো সমর্থন থাকবে। বাংলাদেশের ভারতের যেই সমস্যাটা ছিল যে সম্পর্কটা হয় আসলে রাষ্ট্রের সঙ্গে, রাষ্ট্রের জনগণের সঙ্গে জনগণের, কিন্তু আওয়ামী লীগ শাসন আমলে খুব দুর্ভাগ্যের বিষয় যে সম্পর্কটা বাংলাদেশ ভারত গড়ে ওঠেনি, সম্পর্কটা গড়ে উঠেছিল আওয়ামী লীগ ভারতের সম্পর্ক। এটি বাংলাদেশ ভারত সম্পর্ক না হয়ে এটি হয়ে গেছিল আওয়ামী লীগ ভারত সম্পর্ক। তো ভারতের আপনি দেখেন যে তার কারোর সঙ্গেই সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক নেই, শুধু বাংলাদেশই তার বন্ধু ছিল। এই কারণে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হওয়া ভারতের জন্য একটা বিরাট বড় ধাক্কা ছিল, যে তার 3 দিকে যে দেশের সে ঘিরে রেখেছে সে দেশে তার ইচ্ছার বিরুদ্ধে সরকার বদল হয়ে গেছে। কিন্তু ভারতকে বাস্তবতা মেনে নিতে হবে, কারণ বাংলাদেশে খুব শিগগির আওয়ামী লীগের ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি না বাংলাদেশের রাজনীতিতে। যারা কালকে তো ভারতের হাইকমিশনার বলেছেন যে সরকার যেই থাকুক তার সঙ্গেই তারা কাজ করতে আগ্রহী, অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। এবং ভারতের, আমরা যাদের সঙ্গে গতকাল কথা বলেছি, ভারতের যে ব্যবসায়ীরা তারাও বলছেন তারাও প্রচণ্ড চাপে আছেন, কারণ তাদের যেই উৎপাদিত পণ্য, আপনি বিজেপি পশ্চিমবাংলার রাস্তায় মিছিল করছে, তার হয়তো খুব একটা বিজেপি নেতাকর্মী খুব একটা ক্ষতি হচ্ছে না, কিন্তু যেই উদ্যোক্তা ওই দেশে কোম্পানি তৈরি করে, ফ্যাক্টরি তৈরি করে, উৎপাদন করে বসে আছে, বাংলাদেশে পাঠাতে পারছে না, তার তো ক্ষতি হচ্ছে। তার এই শ্রমিকের বেতন দেবে কী করে আগামী মাসে? তারপরের মাসে সে কীভাবে তার কোম্পানি চলবে? ভারত থেকে বাংলাদেশের যেসব পণ্য আমদানি হয়, আমরা তো খালি দেখি আলু, পেঁয়াজ, এগুলো খুবই সামান্য আমদানি, কিন্তু ভারত থেকে মূলত আমদানি হয় আমাদের গার্মেন্টস পণ্যের জন্য সুতা, তারপরে হচ্ছে তুলা, রাসায়নিক। বাংলাদেশের তো আমাদের একটা সমস্যা হচ্ছে যে আমাদের যে রপ্তানি প্রায় 2/3 বেশি, প্রায় 80% গার্মেন্টস পণ্য। তো ভারত থেকে এগুলো না আসলে আমাদের গার্মেন্টস পণ্য প্রচণ্ড চাপে পড়বে, ওইখানকার উৎপাদকরা যেমন চাপে পড়বে, আমাদের উৎপাদকরা চাপে পড়বে। দেখেন এই সুযোগ নেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে পাকিস্তান, চীন ওরা কিন্তু ঘুরছে। পাকিস্তান থেকে গত মাসেই বিপুল সংখ্যক রাসায়নিক এসেছে, সুতা এসেছে, তুলা এসেছে। তো বাংলাদেশের যেটি হবে যে আপনি দেখেন যে প্রত্যেক বছর ডিসেম্বর মাসে পেঁয়াজের প্রচণ্ড ক্রাইসিস তৈরি হয়। গত বছরে ঠিক এই সময়টাতে পেঁয়াজের দাম 200 ছাড়িয়ে গিয়েছিল, এবার পেঁয়াজের দাম এখন 100 টাকা। ভারত থেকে তো পেঁয়াজ আসছে না, তাহলে পেঁয়াজের দাম বাড়লো না কেন? কারণ ব্যবসায়ীরা আগে এবার আঁচ করতে পেরেছিলেন যে এরকম একটা পরিস্থিতি হতে পারে, সেজন্য মিশর থেকে, তুরস্ক থেকে বা অন্য অন্য উৎস থেকে আগেই পেঁয়াজ আমদানি করা হয়েছিল। এতে আমদানিকারকরা যে পেঁয়াজটা আনছেন, ভারত থেকে আনলে যে খরচ পড়তো তার চেয়ে খরচ বেশি হচ্ছে, অনস্বীকার্য। খরচ বেশি হচ্ছে, সময় বেশি লাগছে, কিন্তু বিকল্প উৎস আছে। আপনার পকেটে যে ডলার থাকে, আপনার কাছে বিকল্প উৎস থাকলে আপনার পণ্য কেনা খুব একটা কঠিন না। হয়তো বেশি সময় লাগবে, হয়তো বেশি খরচ পড়বে, কিন্তু ঠিক একইভাবে ভারতীয় ব্যবসায়ীদের মনে রাখতে হবে তাদের উৎপাদিত পণ্য তারা কোথায় বিক্রি করবে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ করে। এই কারণে আমার ধারণা যে ভারত এই ঘটনায় আর বেশি দূরে এগোবে না, এই ঘটনায় খুব শীঘ্রই ইতি পড়বে। হ্যাঁ, ভারতের মিডিয়া, বিজেপি তাদের রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে নানান সময় সংখ্যালঘু ইস্যু নিয়ে, আওয়ামী লীগের ইস্যু নিয়ে কিছু হইচই করবে, কিন্তু খুব বড় মাত্রায় কিছু হবে না। আপনার সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে নতুন কোন সংবাদ নিয়ে আপনার সঙ্গে আমরা আবারও যুক্ত হব। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল সংবাদ পর্যালোচনার আজকের এই অনুষ্ঠান, এবং পরবর্তীতে নতুন কোনো সংবাদ নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালে চোখ রাখুন এবং দেশ বিদেশের সংবাদগুলো জানতে www.সমকাল.com চোখ রাখুন।